পর্ব 11। কখন যে তরুণী হয়ে উঠেছি ঠিক মনে নেই। শরীরের বয়স হয়েছে, মনেরও হওয়া স্বাভাবিক। ফ্রক ছেড়ে শাড়ি ধরেছি। উপন্যাস পড়তে পড়তে মনের ভিতর তরঙ্গ অনুভব করেছি। উপন্যাস অবশ্য পড়া শুরু করেছি ভালো করে পড়া না শিখতেই, না বুঝতেই। ভালো পড়ুয়া ছিলাম বলে গল্পের বই পড়া বানা ছিল না। তবে ক্লাসের সময় পাঠ্য বইয়ের নিচে উপন্যাস পড়তে গিয়ে কয়েকবার শিক্ষকদের কাছে ধরা পড়েছি। বেশি বকা খাইনি। রবীন্দ্র সাহিত্যের সাথে পরিচয় আমার অতি শৈশব থেকেই। দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বইতে ছিল তোমারই গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। এই পংক্তিগুলো আমাকে আকুল করেছিল। শরৎচন্দ্র, বঙ্কিম, তারাশঙ্কর, নজরুল প্রমুখ লেখকের বই রাত জেগে জেগে হারিকেনের আলোতে শেষ করেছি। পঞ্চম শ্রেণীতে উঠে শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের প্রায় সব বই আমার পড়া হয়ে গিয়েছিল। শরৎচন্দ্রের পথের দাবিতে বর্ণিত ঝাউপাতা দিয়ে লেখা সেই চিরসবুজ কথাগুলো আমার চেতনার ভিত্তিভূমি রচনা করেছিল। তারুণ্যের আদি পর্বে গোর্কির মা, জুলিয়াস ফুচিকের নোটস ফ্রম দ্য গ্যালেজের অনুবাদ ফাঁসির মঞ্চ থেকে, বিজয়লক্ষ্মী পণ্ডিতের রুদ্ধকারার দিনগুলো, কৃষ্ণা হাতি সিংয়ের কোনো খেদ নেই, কল্পনা যোশীর সংগ্রাম, আন্দামান বন্দীদের লেখা, নেতাজি সুভাষ বোসের দ্য লাহোর ফোর্ট টর্চার ক্যাম্প, বীর সাভারকরের দুঃসাহসের কাহিনী। এই বইগুলো খুব নাড়া দিয়েছিল আমার হৃদয় আত্মাকে। তারুণ্যের সাথে সাথে তাই ব্রিটিশ বিরোধী দুর্বার মনোভাব ওতপ্রোতভাবে গাঁথা হয়ে গিয়েছিল অন্তর্লোকের ভিত্তিভূমিতে। তখনকার পড়া সমস্ত বই আমার চেতনাকে গভীরভাবে আন্দোলিত করেছে। আমায় ডাক দিয়েছে বিপ্লব তীর্থের দুর্গম পথের অমোঘ নিশানার দিকে। এই সময় মনোজ বসু, প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু ও আরও অনেক স্বনামধন্য লেখকের মিষ্টি মিষ্টি উপন্যাস ও গল্প আমার তরুণ মনের উপর দিয়ে বাসন্তী হাওয়া বইয়ে দিয়েছে। বিপ্লবী মনের সাইবেরিয়ায় চিরসবুজ পাইনের বীজ বপন করেছে অগোচরে, অসাবধানে। সেখানে পথ বেঁধে দিয়েছে রোমান্টিকতার সাথে বন্ধনহীন গ্রন্থি। শীতের হাওয়ার শিরশিরানিতে, বসন্তের পাতার মর্মর, চাঁদের হাসির বাঁধভাঙা জোয়ারের কল্লোলে কার যেন পদধ্বনি শুনেছি। সে আমার যৌবনের বাণীবাহক। তারই সাথে চলে গেছি রোমান্টিকতার রাজ্যে। চারুদত্ত আধারকরের সাথে দেখা হয়েছে দৃষ্টিপাতের স্টুডিওতে। এমন সময় কমল হীরের জ্যোতি ঠিকরে এসে পড়েছে শেষের কবিতার হীরের খনি থেকে। অমিত রায়ের তারুণ্যের জোয়ার কবিতার স্বপ্নের খই ফুটিয়েছে আমার সত্তায়। মুখস্থ করে ফেলেছি কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। সেই যাত্রার ধ্বনি শুনতে পেয়েছি ক্যাপ্টেন ধেলান, ক্যাপ্টেন শাহনেওয়াজ ও নেতাজি সুভাষের সাথে এক সারিতে কদম কদম যেতে যেতে আজাদির প্রচণ্ড নেশায়। নেতাজির একজন ঘনিষ্ঠ সহচর ছিলেন আমাদের এক সহপাঠিনীর দাদু নিশিকান্ত ব্যানার্জি। দাদুর সাথে আমাদের যোগাযোগ পত্রমিতালের মাধ্যমে। পরে কলকাতায় গিয়ে ল্যান্সডাউন রোডে দাদুর বাসায় তার সঙ্গে দেখা করি। প্রায় রোজই যেতাম। ক্লান্ত বিপ্লবী তার অভিজ্ঞতা ঝুরিয়ে আমাদের কাছে উজাড় করে তুলে ধরতেন। আমরা মোহগ্রস্ত, বাকহীন, শ্বাসরুদ্ধ হয়ে শুনতাম। তার সেই অভিনব অভিজ্ঞতার দিনলিপি ছাপবার জন্য কেউ কেউ উদ্যোগ নিয়েছিল, কিন্তু সে বইগুলো প্রকাশিত হয়েছিল কিনা সে খবর আমি আর পাইনি। তার কাছে নেতাজির সাথে দুঃসাহসী সংগ্রামী জীবনের নানা ঘটনার সুচারু বর্ণনা আমাদের নিয়ে যেত তার বিপ্লবের অন্তর্লোকে। সে ভাবনায় আমি আজও শিহরিত হই। ক্রমে কংগ্রেস ছেড়ে কমিউনিস্ট পার্টির পাঠশালায় ভর্তি হয়েছি। সতীশ পাকরাশি প্রমুখ আন্দামান ফেরত বিপ্লবী নেতাদের দুরন্ত আকর্ষণে ছুটে গেছে তাঁদের কর্মশালায়। 47-এর দেশভাগের বিরূপ প্রভাব পড়ে আমাদের কলেজেও। শিক্ষকদের সেই টানাপোড়েনের মধ্যেও বলা যায় আমরা ভাগ্যবান, কারণ আমরা পেয়েছিলাম অধ্যক্ষ মণিকান্ত গাঙ্গুলি সহ নারায়ণ সমদ্দার, সমর ঘোষ, কালিদাস মুখোপাধ্যায়, ব্রজেন কুমার দেবনাথ প্রমুখ শিক্ষকদের।
যারা সবাই দক্ষ আর অসামান্য জ্ঞান ও মননের ভাণ্ডারী। আমাদের সবার প্রতি ছিল তাদের গভীর স্নেহ ও যত্ন। ম্যাট্রিক পাশ করে ইন্টারমিডিয়েটে পড়া আমার মতো তারুণ্যের জীবনে সেই সময় তাঁরা ছিলেন দেবদূতের মতন। কালিদাস মুখোপাধ্যায় ছিলেন বাংলার দিকপাল। ক্লাসরুমের সীমানা পেরিয়ে নানা গ্রন্থের অরণ্যে নিয়ে যেতেন ছাত্রছাত্রীদের। সেখানে আজও আমার বসতি। শিক্ষক রবিন গুহ ও সমর ঘোষ ছিলেন ঘোর কমিউনিস্ট। নাজম হিকমতের কবিতার বই এনে দিয়েছিলেন কলকাতা থেকে, যা ছিল প্রতিদিনের প্রার্থনা সঙ্গীতের মতো। মায়াকোভস্কির নেশা ভরা নাম, ডায়ালেকটিক্সের বর্ণপরিচয় ওই দুই শিক্ষকের অবদান। মাও সেতুমও তখন আমাদের কাছাকাছি এসে গেছেন, হয়ে উঠেছেন মনোরজ্যের লং মার্চের অধিনায়ক। রাশিয়ার গণচিন তখন আমাদের সিস্টল আর ডায়াস্টল। রাজশাহীর খাপড়া ওয়ার্ডে নিহত কমরেড আনোয়ার আমার সঙ্গে দেখা করতে আমাদের গ্রামে এসেই ধরা পড়েন। দেখা হয়নি, কিন্তু কি দুঃসময় পার করেছি তখন। পাঠ্যপ্রিয়তা আমায় বরাবরই শিক্ষকদের প্রিয় হতে সাহায্য করেছে। আমার বেশিরভাগ সময়ই লাইব্রেরিতে কাটত। নতুন জ্ঞান আর তথ্য আহরণে সদা তৎপর আমার অন্তর। রবীন্দ্রনাথে আকণ্ঠ নিমজ্জিত, ডুবে আছি নজরুলের অগ্নিবীণার আগ্নেয়গিরির লাভাস্রোতে। এরই মধ্যে প্রতিদিনই আসত সেই সেন্ট মাখা গোলাপের পাপড়ি মোড়া উজবেকিস্তানের আজন্ম বাসিন্দা সেই ইয়েচ্চার মার্কা ছেলেদের কাছ থেকে। কোনোদিন আমার কাছে পাত্তা না পেয়েও তাদের অদম্য প্রচেষ্টা তারা চালিয়ে গেছে। প্রিন্সিপালের কঠোর ভৎসনাও কটাক্ষ শোনার পরও। এই অধ্যাবসায় লেখাপড়ার কাজে লাগালে নিশ্চয়ই ভালো ফল পেত। আমার যারা সুবোধ বন্ধু, তাদের সঙ্গে ছিল আমার ইন্টেলেকচুয়াল সম্পর্ক। পরবর্তী সময়ে তারা অনেকেই আমার পরিবারের আপনজন হয়ে গেছে, তাদের পুরো পরিবার সহ। আমার একটি নেশা, একটি ঝোঁক, একটি আকাঙ্ক্ষা, যেন দেশ স্বাধীন করব আর পণ্ডিত হব। সেই তীব্র বাসনা তখন থেকে তারুণ্যকে গ্রাস করে আছে। ইতিমধ্যে একটা স্বাধীনতা পেলাম। দেশ ভাগ, স্বজন ভাগ, বন্ধু ভাগ হয়ে গেল। মনটা অতৃপ্ত রয়ে গেল। হাত বদলে সেই স্বাধীনতাকে গণনাট্য সংঘের উচ্চারণে জেনেছি, ইয়ে আজাদি ঝুটা হায়। মুক্তি এসেছে নামে মাত্র, প্রকৃত স্বাধীনতা নয়। এরই মধ্যে কবি সুকান্তের লেখার ভক্ত হয়ে উঠেছি। হিন্দু মুসলমানের বিভেদের কালো নদীকে বাঁধবার জন্য গণনাট্যের গান গেয়েছি। আইরে পরাণ ভাই, আইরে রহিম ভাই, কালো নদীকে বাঁধবি যদি আয়। সত্যিকার স্বাধীনতা ছাড়া আর কোনো স্বপ্ন ছিল না। দেশপ্রেম ছাড়া আর কোনো প্রেম ছিল না। বিলাসিতাও ছিল চেতনার বহির্ভূত। বেশবাস তাই সেকালের মতো সাদামাটা। বিত্তহীন মধ্যবিত্ত পরিবারে ফরাসডাঙ্গা, শান্তিপুর তো বাক্সে তোলা রোদে দেওয়া ব্যাপার। বাগেরহাট মিলের মিষ্টি মিষ্টি রঙের হালকা শাড়ি আর অমিল রঙের ব্লাউজ, এই তো বাস, এই তো বেশ। শীতকালে লম্বা হাতা আর গরমকালে পপ হাতা। জুতো তো পঞ্চবার্ষিকী।